সুপ্রিয় দর্শক, আজকের পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমি সর্বডান থেকে পরিচয় করে দিচ্ছি। আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, বিএনপি নেতা এবং আইনজীবী। তারপরেই সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ আছেন। এরপরে অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। পাশাপাশি আপনারা যারা দেখছেন দর্শক, আপনারা কিন্তু চাইলে তথ্য থাকলে, কোনো মন্তব্য থাকলে আপনি তুলে ধরতে পারেন। আমরা সেগুলোকে আজকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। আমরা পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে বেশ কয়েকটি ইস্যু যেগুলো আমরা গত কয়েকদিন আলাপ করেছি, তার মধ্যে ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপটি নিয়ে আমরা কথা বলেছি। এটি এক ধরনের মোটামুটি আলোচিত হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এটি নিয়ে অনেক। তার মধ্যে সবচেয়ে যেটি আজকে কালকে গণমাধ্যমে এসেছে, যেটি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির ব্যাপারটি, সেখানে তদন্ত হচ্ছিল। আমরা দেখলাম যে তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন আহমেদ উনি অর্থমন্ত্রীর কাছে একটা সারাংশ জমা দিয়েছেন। ডিটেলটি আসবে, কিন্তু যেটি বারবার গণমাধ্যমে ফলো করে প্রচার হয়েছে সেটি হচ্ছে ভেতরের 6 জন এর সাথে প্রাথমিকভাবে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এটি নিয়ে কিছুটা সন্দেহ ছিল আগেও। আমরা আরও দু একটি বিষয় যেমন কাউন্সিল নিয়ে কথা বলতে চাই পরের রাউন্ডে। প্রথমে যদি আপনি শুরু করেন একটু। ধন্যবাদ জামিল ভাই, আপনাকে ধন্যবাদ শাবান ভাই এবং দিদিকে, এবং জিটিভি যারা দর্শকরা দেশে প্রবাসে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনা শুরু করার আগে একটু কথা শুধু বলতে চাই 10 সেকেন্ডে। সেটা হচ্ছে যে আজকে অবশ্য অলরেডি পার হয়ে গিয়েছে। গতকাল ছিল 30শে মে, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী। এই দিনে আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি আপনি বাংলাদেশের যে কথাটি বললেন, একজন মুক্তিযোদ্ধার অনুসারী হিসেবে আমি বলতে চাই যে এটা একদম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যে যেখানে আমাদের রিজার্ভ সত্যিকার একটা ঈর্ষণীয় পর্যায়ে গিয়েছিল, সেই রিজার্ভের উপরে যে ধরনের আক্রমণ আমরা শুনলাম, এবং সেই আক্রমণের মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক কি বলবো নিয়োগকৃত কর্মকর্তা বৃন্দ, এর মধ্যে আমরা যে রিপোর্টটা দেখেছি সেই রিপোর্টের কিছু ইনকনসিস্টেন্স আমার কাছে মনে হয়েছে একজন পর্যবেক্ষক হিসেবে। আমি ওখানে দেখলাম যে ফরাসউদ্দিন সাহেব বলছেন যে এখানে উনি বলেছেন যে সুইফট এবং বাংলাদেশ ব্যাংকের দুজনই কেউ দায় এড়াতে পারবে না। এটা খুব গতানুগতিক কথা হয়ে গেল আমি মনে করি, কারণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখানে জড়িত এই ব্যাপারটি সুইফট বারবারই বলে এসেছিল, শুরু থেকে বলে এসেছিল। এবং ওনার এই প্রতিবেদনের প্রথম উনি যে প্রতিবেদনটা যখন উনি জমা দিয়েছিলেন তখন ছিল একরকম বক্তব্য, আর চূড়ান্ত যে প্রতিবেদনটা উনি জমা দিলেন তাহলে দেখা যাচ্ছে প্রায় 70% মানে অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, মানে 70% আগের পর্যায়গুলি নেই। তো এটার ব্যাখ্যা হিসেবে উনি বলেছেন যে আগেগুলির সাথে পার্থক্য হওয়ার মৌলিক কারণ হচ্ছে তখন খুব তাড়াহুড়া করে মন্তব্যগুলি করেছিলেন বা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্য তখন থেকে এখনকার বক্তব্যগুলি অনেক যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এটা হচ্ছে একটি বড় রকমের মানে ফাঁক দেখতে পাচ্ছি আমি। আর বাংলাদেশের যারা এখানে জড়িত কথাটি বলা হয়েছে, আমি নাম না নিয়েও বলতে পারি যে এটা খুব ক্লিয়ার, কারণ একটি দেশের রিজার্ভের মধ্যে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ 5 জন কর্মকর্তার হাতের ছাপের একটা ব্যাপার থাকে। এটা সুইফট থেকেই সবসময় মেনটেন করা হয়, এবং আনলেস আনটিল এখান থেকে যদি কনফার্ম না করা হয় বাংলাদেশ থেকে, তাহলে ওখান থেকে টাকাটা কখনো ট্রান্সফার হবে না। এটা বিশ্বের কোনো দেশে সম্ভব না। সো এটা হয়েছে, এটা সুইফট বলেছিল। এবং বাংলাদেশ ব্যাংক থেকে ফরাসউদ্দিন সাহেবের তদন্ত রিপোর্ট থেকে যে সুইফটের উপরে যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, সুইফট বলেছে যে আমাদের যে প্রসিডিউর সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত টিকে আছে, বাংলাদেশের ক্ষেত্রে একই প্রসিডিউর আমরা প্র্যাকটিস করছি। এমন না যে অন্য দেশের আমেরিকান রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে এক ধরনের প্রসিডিউর আমরা ফলো করছি আর বাংলাদেশের ক্ষেত্রে আরেক ধরনের প্রসিডিউর ফলো করছি। ইজ নট লাইক দ্যাট। সারা ওয়ার্ল্ড ওয়াইড যে প্রসিডিউরটা সবচেয়ে এখন পর্যন্ত সিকিউর প্রসিডিউর, সুইফট সেটাই ব্যবহার করছে। সো এই জিনিসগুলি কিন্তু সুইফট তারা ক্লারিফাই করেছে, এবং তারা বলেছে কোনোভাবেই তাদের উপরে দায় চাপানোর কোনো সুযোগ নেই। এখন ফরাসউদ্দিন সাহেব যে কথাটি আরেকটি কথা বলেছেন, এই যে জিনিসটি হয়েছে, এটা অর্থমন্ত্রী সাহেবকে দেওয়ার পর অর্থমন্ত্রী সাহেব বলেছেন উনি 15 দিন পরে, 14-15 দিন উনি হিজ কোয়াইট বিজি, কারণ বাজেটের ব্যাপার থাকতে পারে হয়তো। তো উনি বলেছেন যে 15 তারিখের পরে উনি এটা প্রকাশ করবেন। এখন আমার কাছে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে যেটা শোনা গেছিল যেটা একটা অ্যাক্সিডেন্ট হঠাৎ ঘটে গেছে, এখানে এটা এসব ধরনের কোনো কিছুই না। এটা খুব একেবারে সরকারের যারা আমার দেশে যদি কথাটা একরকম হয়ে যাবে, খুবই পূর্ব পরিকল্পিত, এবং আমি হয়তো দুষ্টুমি করে বলতে পারি বিচ্ছিন্ন ঘটনা, কারণ সারা ওয়ার্ল্ডে এরকম ঘটনা ঘটে না। একটা জিনিস আমি শেষ করে দিচ্ছি, খুব মানে জিনিসটা অ্যালার্মিং, সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে এই টাকাগুলি বেসিক্যালি কাদের টাকা,
আপনি আমরা এখানে চারজন বসে আছি, আমরা কিন্তু জানি যে রিজার্ভটা কোত্থেকে রিজার্ভ হয়। এই টাকাটা কিন্তু টোটালি ফরেন কারেন্সি এবং ইট কামস ফ্রম দ্য, আমরা যারা বাইরের যে লোকগুলি বাংলাদেশের বাইরে থেকে টাকা পাঠায়, যে কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু এটা, এবং এই যে রিজার্ভের মধ্যে হাতটা পড়লো, এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক্যালি আমি খুব ক্লিয়ারলি বলি যেটা গরিবের টাকা। বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক যারা বাংলাদেশের ইকোনমিকে বাঁচিয়ে রাখছে, সারা বিশ্বের ইকোনমিকে সাহায্য করছে, সেই শ্রমিকদের ঘামের পয়সা হচ্ছে এই রিজার্ভ। আজকে সেই রিজার্ভটি হারিয়ে গেল, সেই রিজার্ভে এতগুলো টাকা চুরি হয়ে গেল, জুয়ার আসরে আমাদের রিজার্ভ ঘুরে ফিরছে। সেখানে আজ পর্যন্ত সেটার দায় দায়িত্ব নিয়ে কোনো মন্ত্রী বাহাদুর, আমাদের এখানে দায়িত্বশীল কর্মকর্তা কেউ কোনো বলতে গেলে টু শব্দটি করেনি। এর আগে কিন্তু একজন জঙ্গি ধরা পড়লে চারজন কিন্তু সাংবাদিক সম্মেলন করতে বসে পড়ে আমার দেশে। সেখানে রিজার্ভের মধ্যে জঙ্গিদের আঘাত, আমি বলবো অনসোর্স অফ জঙ্গি, কারণ যারা বাংলাদেশের রিজার্ভের উপর আঘাত করেছে, সো তারা আমাদের আপনি গুরুত্বের সাথে দেখতে বলছেন অফ কোর্স, এবং গভর্নমেন্ট ইজ সাপোজ টু এন্টারটেইন ইজ আর্লিয়ার, দে আর গোইং ভেরি ভেরি স্লো। এবং ফিলিপাইন ক্লিয়ারলি বলেছে সিনেটের ওখানকার ওদের অধিবেশনে যে বাংলাদেশ যদি লিটিগেশনে না যায়, there is no way they can send them. আমরা আরো আলাপ করব পারভেজ ভাই, থ্যাংক ইউ। আপনি আলোচনাটি শুরু করেছেন। উপদি আপনি নিশ্চয়ই এই ব্যাপারটি অবজার্ভ করেছেন বা আপনি প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে স্টার্ট করতে চেয়েছিলেন। জি না, আমি এই ব্যাপারে একটু বলে জাপান সফরে যাই। পারভেজ ভাই যে প্রসঙ্গটি নিয়ে আসলো, আমি তাকে বলবো যে কাদের রক্তে ঘামে যে রিজার্ভ বা কাদের অর্থে রিজার্ভ গড়ে উঠেছে, এখন তো আওয়ামী লীগ সরকার এসে রিজার্ভ গড়ে তুলেছে বা রিজার্ভের ফান্ড আছে আমরা বলতে পারি। বিএনপির সময় তো রিজার্ভ ছিলই না। এই যে রেমিটেন্স এসেছিল, সেই টাকা কোথায় গিয়েছিল? যে অর্থ পাঠিয়েছিল সেই অর্থ তো হাওয়া ভবনের মাধ্যমে পাস হয়ে গিয়েছিল। কোনো অর্থ তো বাংলাদেশ ব্যাংকে ছিল না, কিছুই ছিল না, কোনো মজুদ ছিল না। এখন তো আছে, এখন তো যায়নি। রিজার্ভ সুইফটের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, সেটি চুরি হয়েছে, সেটিকে ফিরিয়ে আনবার জন্য তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হচ্ছে এবং ফিরিয়ে আনব, সেটির জন্য সময় দিতে হবে। এখন তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে, সেটিকে নিয়ে যদি আমরা অর্থনীতিবিদদের মতো সমালোচনা করি কিংবা বড় বড় কথা বলি, সেটি কোনো সমাধান নয়। সমাধানটি হলো আমরা বিগত দিনে কি করেছিলাম। আমরা চোর তৈরি করেছিলাম প্রত্যেকটি ব্যাংকিং সেক্টরে। ওই যারা মানে খেতে পারতো না, তারা ব্যাংক থেকে কোটি কোটি হাজার কোটি টাকা লোন নিয়ে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি করে সেই ব্যাংকের টাকা ফেরত না দিয়ে, ইন্টারেস্ট ফেরত না দিয়ে, নিজেরা সেই টাকা বিদেশে লোপাট করেছে, নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, রাজনীতির ক্ষমতা ব্যবহার করে সেই টাকা তারা ফেরত না দিয়ে ওই ব্যাংকের অফিসারদেরকে তাদেরকে দুর্নীতিপরায়ণ হিসেবে তৈরি করেছে। সেই নেটওয়ার্ক যদি ব্যবহার করে থাকে সুইফট, সেটি যারা তৈরি করেছে 91 থেকে যারা নেটওয়ার্ক তৈরি করেছে, তাদের দায় দায়িত্ব নিতে হবে। সে ফুলে ফেপে তারা বড় হয়ে আজকে সেই জাল বিস্তার করেছে। আওয়ামী লীগ সরকার তাদেরকে ধরছে, বিভিন্ন জায়গায় তাদের বিচার হয়েছে। এই সরকার এসে তাদেরকে বিচারের আওতায় এনেছে। এর আগে কি আপনারা বলতে পারবেন কোন ব্যাংক কর্মকর্তার বিচার হয়েছে ব্যাংক জালিয়াতির কারণে? জনগণ জানেই নাই যে ব্যাংকের টাকা কোন দিক দিয়ে লোপাট হচ্ছে, কারা কত টাকা লোন নিচ্ছে এবং ফেরত দিচ্ছে কিনা। এই সরকারের সময় তার বিচার হচ্ছে। আচ্ছা, আমি আজকে বলতে চাইছিলাম, আপনি কন্টিনিউ করবেন, একটা প্রশ্ন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি শাহজাহান কবির বেগমগঞ্জ। শাহজাহান ভাই তো জি 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 বলুন। সাহেব এবং উকিল ম্যাডামের কাছে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা যে চুরি, এটাকে তো চুরি বলা হয় হালকা ভাবে দেখার জন্য, হচ্ছে তো ডাকাতি। এটা ডাকাতি বলা উচিত আপনার মতে? হ্যাঁ, ডাকাতি বলা উচিত। এতগুলো টাকা এটা চুরি, অবশ্যই আপনি ঠিকই বলেছেন, অবশ্যই ডাকাতি। 10 টাকা 15 টাকা এইগুলারে। হ্যাঁ, প্রস্তুত হচ্ছে এটা সবচেয়ে কি ওই যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এবং রাজনৈতিক শক্তি যখন যিনি ক্ষমতায় থাকেন, আমি বিরোধী দলের কথাই বলছি, এরা কি সরাসরি জড়িত নয়? আর এরা কি রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে আসছেন না? ঠিক আছে, দেখেন, ঠিক আছে, আমরা আলোচনাটা নিয়ে আসছি। উনি এটাকে চুরি বলতে চাইছেন না, ডাকাতি বলছেন। উনি কিছু কথা মনে করিয়ে দিয়েছেন। আমরা দেখেছি পেপারে এসছে বিভিন্ন, যখন এই জালিয়াতিটি হলো তখন আমরা দেখেছি যে কর্মকর্তারা সহযোগিতা করেছিল বা তার যাদের নাম এসেছে এই সুইফটের সঙ্গে বা
যারা অপারেট করবার ক্ষেত্রে জি। ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে অনেকে ছিল যারা স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত ছিল, এই নামগুলো পত্রিকায় এসেছিল, সেই কথাটি উনি আবার আবার স্মরণ remind করিয়ে করেছেন, জি, দিয়েছেন। সেটাই। সেই কথাটি বলে থাকতেই পারে এখানে, এবং তারাই তো এটা বিভিন্ন যেহেতু জায়গায় তদন্ত হচ্ছে, আমরা আরো detail নিশ্চয়ই জানতে পারবো। সাবরাইজ করছে বিভিন্ন জায়গা থেকে, সেটি হতেই পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সেই জিনিসটি আবার দর্শকদের মাঝে আপনি মনে আরেকটু করিয়ে কিছু দিয়েছেন। যোগ করতে আমি চাইছেন? আজকে যোগ করতে চাচ্ছি যে আমাদের এমন একটি আজকের দিনে আমরা টকশো করতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালই জাপান সফর শেষে বাংলাদেশে আমরা ফিরেছেন, গতকাল এটা নিয়ে বিস্তারিত কথাও বলেছেন। কথা বলেছেন, এবং সেখানে আমি দুই একটি কথা বলতে চাই যে অবশ্যই। তিনি G7 রিসার্চ গ্রুপ তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটা হচ্ছে, তিনি একটি প্রবন্ধ লিখেছেন, 7টি দেশের রাষ্ট্রনায়করাই লিখেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের একটা মধ্যে ক্রমপত্র বেরিয়েছিল ক্রমপত্র সেখানে। বেরিয়েছে, তার সুভেনিরটি বেরিয়েছে। সেখানে তার আর্টিকেলটি ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত বিশ্বের অন্বেষণে। লেখাটি অনেক, আমি একটু জিসটা বলছি। জি। দারিদ্র মুক্ত বিশ্বের অন্বেষণে তার হেডলাইনটি, সেখানে 7জন G7 এর যে 7জন রাষ্ট্রপ্রধানরা, তার আমি দর্শকদের উদ্দেশ্যে তারা বলছি ছিলেন সেখানে। তারা কি বলেছেন, তাদের হেডলাইনটির সঙ্গে তাদের ভাবনা বা দর্শনের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনাটা আমি একটু বাংলাদেশের মানুষ যারা যারা শুনছেন তাদের একটু শেয়ার করতে চাই। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের লেখায় তিনি লিখেছেন যে একটি ফলপ্রসূ জি সম্মেলনের জন্য করণীয় দিকগুলো নিয়ে তিনি লিখেছেন। জি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি লিখেছেন নাগরিকদের সমতার কথা নিয়ে। তিনি বলেছেন যে প্রতিটি নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করবার কথাটি নিয়ে তিনি প্রবন্ধটি লিখেছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল গুরুত্ব দিয়েছেন শরণার্থী সংকট নিয়ে। তিনি বলেছেন একমাত্র সংকটের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা বাস্তুচ্যুতির ঘটনা প্রতিরোধ করতে পারবো। ইতালির প্রেসিডেন্ট মাত্তিও রেনজিও ইউরোপের জন্য সুযোগ ও প্রত্যাশার দিকগুলো ওনার দেশের তুলে ধরেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সো ওলাদ টেকসই উন্নত বিশ্বের জন্য প্রয়োজনীয় দিকগুলো নিয়ে তুলে ধরেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন বন্ধু ও মিত্রদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গুরুত্ব দিয়েছেন সাম্যের বিশ্বের প্রতি। এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, তিনি বলেছেন আমরা এমন একটি বিশ্ব নিশ্চিত করতে চাই যাতে কোনো ক্ষুধা দারিদ্র মুক্ত মানুষ থাকবে না। আচ্ছা। এবং তিনি আরো বলেছেন বিশ্বের খাদ্য সংস্থার তথ্য মতে এই বিশ্বের 730 কোটি মানুষের মধ্যে এখনো 80 কোটি মানুষ জি। পর্যাপ্ত 80 কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। একজন মানুষও কেন এই পৃথিবীতে না খেয়ে থাকবে, এই কোশ্চেনটি তিনি ছুড়ে দিয়েছেন তাদের কাছে। সৃষ্টিকে তিনি বলছেন এর অর্থ প্রতি 8 জন মানুষ প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এই অপুষ্টিতে ভোগা মানুষের দিকে 78 কোটি উন্নয়নশীল দেশের, মানে এই আমাদের মতো উন্নয়নশীল দেশের, যার মধ্যে কেবল এশিয়ায় রয়েছে 28 কোটি 14 লাখের বেশি মানুষ, এটা উনি স্মরণ করে দিয়েছেন। কিন্তু একজন মানুষও কেন এই পৃথিবীতে না খেয়ে থাকবে। আবারও তিনি বলেছেন এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই মাতৃ বিশ্বের সম্পদ রয়েছে পর্যাপ্ত। লাস্ট কথা আমি শেষ করছি। G7 ভুক্ত দেশগুলোকে তিনি দেখেন কিভাবে বলেছেন, দেশগুলোকে বলেছেন যাদের G7 60টি দেশের যাদের সম্পদ না, G7 60টি দেশের যাদের সম্পদ পুরো বিশ্বের 64%, 263 ট্রিলিয়ন ডলার সম্পদ, সমমূল্যের সম্পদ, 1 ট্রিলিয়ন সমান 1 লাখ কোটি নেতারা জাপানের 42তম G7 সম্মেলনে জড়ো হয়েছেন। আপনারা এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক রূপ লাভকারী বিশ্বের মূল খেলোয়াড়। আমরা দিদি আরেকটু শাবান ভাই কথা শুনে আসি, নিশ্চয়ই আমি এর মধ্যে দিয়ে আমি বলতে চাইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মোট সম্পদের 64% সম্পদ আপনাদের এই দেশে আছে, তারপরে একজন মানুষও কেন এই পৃথিবীতে না খেয়ে থাকবেন, তিনি কিন্তু সেই কথাটি ওখানে তুলে ধরেছেন। বাংলাদেশের মানুষ আজ একজন মানুষও না খেয়ে যেন না থাকে, তিনি সেই ব্যবস্থাটা করেই কিন্তু। আমরা একটু বিরতিতে যাবার আগে শাবান ভাইয়ের কথা শুনতে চাই আরেকবার একটু, সেটা হচ্ছে যে এই আপনি সংবাদ মাধ্যমের মানুষ, আমি আর প্রশ্ন করতে চাই না, যে রিপোর্টটির কথা পারভেজ ভাই তুলেছেন, আপনার কোনো মন্তব্য থাকলে সেটা নিয়ে একটু বলতে পারেন। আমার মন্তব্য খুব স্পষ্ট তো, যে রিজার্ভ থেকে যে চুরিটি হয়েছে এই জায়গায় কোনো রাজনীতি করার কোনো
মানে আমি মনে করি না যে কোনো সুযোগ রয়েছে এখানে। পারভেজ সাহেব তার রাজনৈতিক অবস্থান থেকে যেটি বলেছেন, অপু উকিল তার রাজনৈতিক অবস্থান থেকে যেটি বলেছেন, সর্বোপরি 16 কোটি মানুষের একই দাবি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে কেন চুরি হলো। এবং তার কারণ হিসেবে আজকে সরকার যে তদন্ত রিপোর্টে যে 6 জন বাংলাদেশ ব্যাংকের 6 জন কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিলেন বলে বেরিয়ে আসছে তদন্ত রিপোর্টে, এর ভেতর দিয়ে সরকারের একটি সৎ উদ্দেশ্য আমার কাছে মানে প্রতীয়মান হয়েছে। সরকার ইচ্ছে করলে কিন্তু এই রিপোর্ট ডিলে করতে পারতো, এই যারা জড়িত আছেন তাদেরকে আড়াল করতে পারতো, সরকারের ইমেজ ক্ষুণ্ণ হবে বলে সরকার কৌশলী হতে পারতো। কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংকের 6 জন কর্মকর্তা অভিযুক্ত, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং পাবলিকলি এটাকে ডিসক্লোজ করা হয়েছে, একটি সংবাদ সম্মেলনের ভেতর দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তা আমি মনে করি যে সরকার যে সততার পরিচয় দিয়েছে তদন্ত রিপোর্টে, ঠিক এখন দক্ষতার পরিচয় দিবে। বাংলাদেশ ব্যাংকের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যে টাকাটি রিজার্ভ ফান্ড থেকে চুরি হয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। এই জায়গায় দুটি জায়গায় সরকার যদি আন্তরিক থাকে তাহলে সরকারের প্রতি আবার, কারণ এটি একেবারেই যে পরিকল্পিত ছিল সেরকমও মিন করছে না, আবার এটি একেবারেই যে মানে পরিকল্পনার বাইরে একটি দুর্ঘটনা নিছক সেটিও বলা যাচ্ছে না। কাজেই আমার মনে হয় যে সরকার যে অনুসন্ধান করেছে সেই অনুসন্ধানের আলোকে সরকারকে ব্যবস্থা নিতে হবে। কারণ পারভেজ ঠিকই বলেছে যে এটি গরিবের টাকা, এটি শ্রমিকদের ঘাম ঝরানো টাকা, এটি বিদেশ থেকে যারা অনেক কষ্ট সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের পাঠানো টাকায় এই রিজার্ভ। এখন অপু উকিল যেটি বলেছে যে বিএনপির সময়ে রিজার্ভ ফান্ড একেবারে শূন্য ছিল এবং তারাই এই চোরগুলোকে আবিষ্কার করেছে এবং গ্রাউন্ড তৈরি করেছে, এটি যদি সত্য হয় সরকার কিন্তু দায় এড়াতে পারে না। কারণ আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে বিএনপি জামাত জঙ্গিবাদ তৈরি করেছে দেশে। এখন জঙ্গিরা যদি তাদের পরিকল্পনা মাফিক তাদের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয় তখন সরকার কিন্তু বলতে পারবে না যে বিএনপি জামাত এই জঙ্গি তৈরি করে গেছে, তারই মানে রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। সরকারকেই কিন্তু সেই জঙ্গি দমনে আগে থেকে তাদেরকে মেজার নিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য সরকারকে এখন মানে অন্ততপক্ষে এখানে রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে, এখানে বিরোধী দলের বক্তব্য বা এটিকে সরকারের ইমেজ ক্ষুণ্ণের বিষয় মনে না করে খুব সততার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। আর যারা জড়িত ছিল তাদের ক্ষেত্রে এমন এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি শুধুমাত্র এটি প্রশাসনিক অ্যাকশন না, যেহেতু তথ্য প্রযুক্তির একটি দুর্বলতার কারণেই এটি হয়েছে, সেই জায়গায় আমার মনে হয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং খুব আধুনিক তথ্য প্রযুক্তি পানিশমেন্টের কথা যখন বলছেন, এর আগের 2-4টি যে ঘটনা কথায় কথায় অ্যাজ রেফারেন্স, ধরা যাক সোনালী ব্যাংকের ঘটনাটি, হলমার্কের ঘটনা, বিভিন্ন বীমা প্রতিষ্ঠান বা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কথা আমরা দেখি তারা উধাও হয়ে যাচ্ছে। এগুলির ছোটখাটো, কিন্তু এইগুলির এক্সাম্পলারি পানিশমেন্ট হলে কি এই ধরনের বড় ঘটনা হতো বলে মনে করেন আপনি? না, সেগুলো ছোটখাটো না, এটি রিজার্ভ ফান্ডের চুরি, সেই জন্য আন্তর্জাতিক মিডিয়াতে বেশি মানে এটি গুরুত্ব পেয়েছে। কিন্তু ওই হলমার্ক কেলেঙ্কারির ঘটনা কিন্তু একটি মানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসে একটি খুবই বড় আকারের দুর্ঘটনা। কি কারণে আমি বলছি, যিনি এই লোনটি পেয়েছেন বা এই ঋণ নিয়েছিলেন তার কিন্তু ওই ঋণ পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই, আমি মনে করি তার ওরকম প্রতিষ্ঠান নেই। তিনি একেবারেই মানে আইওয়াশ করে এবং ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় এই লোন নিয়েছিলেন বা ঋণ করেছিলেন। তাদেরকে আপনি ঠিকই বলেছেন, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত অথবা আয়তায় আনা যেত, তাদের ক্ষেত্রে যে বিচার ব্যবস্থাটি যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটি একেবারেই গতানুগতিক। অন্য একটি আপনি দেখবেন যে আপনি সাধারণ মানুষ হিসেবে যখন ব্যাংকে লোন আনতে যাবেন তখন আপনাকে যত রকমের নিয়ম কানুন ফলো করে আপনাকে লোন দিবে। এই ধরনের আমি বলবো যে এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের যারা আইওয়াশ করে ব্যাংকের থেকে লোন নিয়ে এবং তারা ব্যাংকে উজাড় করে ব্যাংকের নিয়ম নীতি লঙ্ঘন করে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তাদের ক্ষেত্রে এই ধরনের নিয়ম নীতি কিন্তু মানা হচ্ছে না। কিন্তু কি কারণে আমি পাশাপাশি খুব মানে আমার অবজারভেশন থেকে বলতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী তার সততা নিয়ে কোনো ধরনের মানে সন্দেহ বা অবকাশ নেই, তিনি অত্যন্ত সৎ লোক, তার সততার জায়গায় তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু তার স্বজনপ্রীতি
এবং অঞ্চল প্রীতির কারণে ব্যাংকিং সেক্টরগুলোতে অনেক আমরা যোগ্য লোক, আরো অনেক আলাপ করবো দক্ষ লোক, এটা নিয়ে, জি, অনেক দক্ষ লোক, যোগ্য লোক বঞ্চিত হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। আচ্ছা, একটি বিশেষ অঞ্চল অর্থাৎ তার সিলেট অঞ্চলের অনেক লোকই ব্যাংকের ঊর্ধ্বতন ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে, তার পরিবারের অনেক লোকজন, আত্মীয় স্বজন। আমরা একটু এই বিরতি জায়গায় নিতে চাই, এই জায়গায় আমার মনে হয় এই স্বজন প্রীতি এবং অঞ্চল প্রীতি বাদ দিয়ে যোগ্যদেরকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া আমরা উচিত একটা ছিল বলে আমি বিরতি মনে নিয়ে করি। আবারও আসতে চাই আপনাদের কাছে আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি আজকের সংবাদ সংলাপে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। বিরতিতে যাবার আগে কিছুটা আমরা সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে কথা বলেছি। আমি একটি বিষয় একটু তুলে আনতে চাই পারভেজ ভাই, আপনি যদি একটু শুরু করেন, অন্যরা বলবেন। আপনাদের আপনি যেই দলের সাথে সংশ্লিষ্ট, জাতীয়তাবাদী দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আমরা জানি। উপরের দিকের কয়েকটি পদ ছাড়া গত প্রায় মাস দুয়েক হতে যাচ্ছে, একটু বেশিও হয়েছে বোধহয়। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের প্রশ্ন শুনতে পেয়েছি, বাকি পদগুলি ঘোষণা হচ্ছে না কেন, এক ধরনের কিউরিওসিটি। সাথে কম্পারেটিভলি আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি ছোট দুটো দলের, 2-3টা দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, জাসদের হয়েছে, জাতীয় পার্টির হয়েছে, আওয়ামী লীগেরটি জুলাইয়ের 10-11 থেকে হতে যাচ্ছে। তো এই কাউন্সিলটি যে হলো আপনাদের দলে, সেটির নেক্সট স্টেপটা কি, নেক্সট ঘোষণাটি কবে, দল পুনর্গঠনের কারা নেতৃত্বে আসলো? ধন্যবাদ জামিল ভাই। আমি একটুখানি এর প্রসঙ্গটা যাওয়ার আগে একটুখানি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছিল রিজার্ভ নিয়ে। আমি ঠিক বুঝলাম না, দিদি আসলে উনি সাবেক একজন সংসদ সদস্য, আমি যতটুকু জানি, আমি ভুল না করে থাকি, 5 বছর উনি সংসদে ছিলেন। তো উনি হঠাৎ করে বলে ফেললেন যে বিএনপির আমলে রিজার্ভ ছিল না। আমি জানি যে দিদি অনেক পড়াশোনা করেন, অনেক কিছু জানেন, তথ্য ওনার কাছে সমৃদ্ধ, ওনার একটা ভালো আর্কাইভও আছে আমি যতটুকু জানি। আপনার কাছে তথ্য আছে কি কোনো? হ্যাঁ, আমি বলছি কত রিজার্ভ ছিল? এবং আমি যতটুকু জানি যে দিদি যে যিনি কি বলবো, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তো সেই হিসাবে দিদির কাছে অবশ্যই তথ্য থাকার কথা। 2001 থেকে 2006 টিল জুলাই মাস পর্যন্ত যখন বিএনপির রেজুমটা আমি বলছি, সেখানে বিএনপির রিজার্ভ ছিল হচ্ছে 17.6 বিলিয়ন ইউএসডি। আজকে পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ কত এটা কিন্তু দিদি বলতে পারবেন না, কারণ এটা উনি খেয়াল করতে পারেননি আসলে কি মিন করার চেষ্টা করছেন। দর্শকরা আপনার কাছ আজকে থেকে জানতে পর্যন্ত চাইছেন, রিজার্ভ আপনি হচ্ছে বলতে পারেন। 27.609 ইউএসডি বিলিয়ন, 10 মিলিয়ন বেশি এখন। অফকোর্স, আচ্ছা, আমার 10 বছর পরে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ। তো এর আগে 1991-এ আপনি যদি চলে যাই, যখন বিএনপি ক্ষমতা নিল, মানে ইলেকশনে নির্বাচিত হলো, দ্যাট টাইম ইট ওয়াজ 11.9072 বিলিয়ন ইউএসডি। ঈর্ষণীয় একটা ম্যাটার। আচ্ছা, এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যখন এটাকে শূন্যতে নিয়ে আসেন, হ্যাঁ শূন্যতে সম্ভব যদি আপনি হ্যাক করেন, যদি আপনি চুরি করেন, that could be possible। কিন্তু একটি বাংলাদেশের কখনোই আফটার ইন্ডিপেন্ডেন্ট, ইভেন যখন আমাদের 94-এ দুর্ভিক্ষ হয়েছিল, 26,000 লোক মারা গিয়েছে সরকারি ভাষ্য মতে, তখনও কিন্তু রিজার্ভ শূন্য ছিল না। আচ্ছা, সুতরাং দিদি যে বললেন যে বিএনপির আমলে রিজার্ভ খুঁজে পায় নাই, এটা হচ্ছে হয়তো উনি খেয়াল করতে পারেন। এখন আপনি আসেন রিজার্ভের কথায়, কাউন্সিলের কথায়। দেখুন, একটি দলের, আমাদের মতো দেশে না, শুধু যে কোনো দেশেই যারা মানে যেখানে পাওয়ার পলিটিক্সটা বেশি হয়, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে, সেখানে কিন্তু দলের এই যে প্রমোশন, ডিমোশন, আপগ্রেডেশন, এগুলি মানে এডিশন, এগুলি থাকেই। তো সেই হিসাবে বিএনপির কাউন্সিলটা হয়েছে প্রায় 1.5-2 মাস হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের একটি মাত্র দল, যে দলটিকে ইতিহাসে বাংলাদেশ স্বাধীনতার পরে 43 ইয়ার্সের মধ্যে সবচাইতে নির্যাতন, নিগৃহীতের শিকার হচ্ছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দলটির চেয়ারপারসনের বিরুদ্ধে 83টা মামলা আছে। বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী, যিনি একজন সেক্টর কমান্ডারের বিধবা স্ত্রী, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, এই যাবৎকালে কোনো নির্বাচনে যিনি হারেননি, তার বিরুদ্ধে 83টি মামলা, এবং তার পরিবারের কোনো লোকজন তার সঙ্গে থাকতে পারে না ডিউ টু এই গভর্নমেন্টের আদর আপ্যায়নের কারণে। সেখানে এটি কাউন্সিলের প্রভাব বিস্তার। আমি আসছি, সেখানে যে দলের নীতি নির্ধারক মহলের মধ্যে আউট অফ 19 জনের মধ্যে প্রত্যেকের বিরুদ্ধে সর্বনিম্ন মামলা হচ্ছে 22টি এবং সর্বোচ্চ হচ্ছে 87। আমাদের মহাসচিবের বিরুদ্ধে এই পর্যন্ত মামলা হচ্ছে 172টি। তো সেখানে দাঁড়িয়ে দলটি যে কাউন্সিল সম্পন্ন করতে পেরেছে, এটা মিন করেছে, কাউন্সিল তারা করতে পেরেছে, আমি মনে করি আল্লাহর কাছে 1000 কোটি শুকরিয়া জামান করতে পেরেছি। আর যে পর্যায়টি এসছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তার গুণাবলী, তার দলের প্রতি তার ডেডিকেশন, দেশের প্রতি ভালোবাসা, এটা একদম মানে একটা, এখন এটা একটা মানে কালোতীর্ণ পর্যায়ে চলে গিয়েছে। So she knows how to recruit the people.
সো আমি বিশ্বাস করি দেশনেত্রীর উপর আমি আস্থা রাখতে চাই যে শি ইজ ডুইং ভেরি কারেজলি টু ডু অল দ্য প্রসিডিউর। কারণ এখানে প্রবলেম হচ্ছে সরকার প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে, আপনি জানেন যে গত 4 দিনের মধ্যেও খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলায় আমরা চার্জশিট দেখেছি। সো এরকম একটা জায়গায় থেকে কিন্তু ওনাকে দলটি পরিচালনা করতে হচ্ছে এবং সেই দলের কমিটিও তাকে দিতে হচ্ছে। এমনিতে কোনো কিছু কি জানা যায় কবে আসতে পারে না, পূর্ণাঙ্গ কমিটি এটা তো আপনাদের? কোনো দিনক্ষণ তারিখ দেওয়ার কোনো কমিটি না যেটা অমুক দিনের মধ্যে আসতে হবে। but কেন তো আমরা delay বিশ্বাস হচ্ছে কেন? করছি অতি শীঘ্রই উইদিন ভেরি শর্টলি এই কমিটিটি আসবে এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ যারা অধীর আগ্রহের অপেক্ষা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে একটা সঠিক গুণাবলী সম্পন্ন নেতৃত্ব এরকম আসবে, আসতে সেই দল যাচ্ছে। সেই নেতৃত্বটি আচ্ছা। আমরা দেখতে জি। পাবো। তবে জানি না, এর আগে আমি একটি কথা শুধু বলে দিই যে এর আগে যে দলটির কথা আপনি বললেন যে জাতীয় পার্টি জাসদ, আমরা একটু হ্যাঁ, একটু শুনি ওনাদের। এই দলগুলি কিন্তু সরকারি অ্যালায়েন্সভুক্ত দল, গেজেটভুক্ত বিরোধী দল। তাদের কাউন্সিল সাথে আমাদের বিএনপির কাউন্সিল, আপনি জানেন যে বিএনপিকে মানে কাউন্সিল করার অনুমতি দিতে দিচ্ছিল না, আপনি জায়গায় তারা অ্যালোকেট করছিল না। এটা কাউন্সিল থেকে তো সরকারের পতন হয়ে যায়, পরে বেশ উৎসবমুখর ভাবে আপনারা উৎসবমুখী করেছেন। হয়েছে। সো সেটাই। এই যে এতগুলি এমবার্গো পজিশন রেখে জি, বিএনপির আমরা মতো দলকে কিন্তু দলটি পরিচালনা করতে একটু অবশ্যই ধন্যবাদ। আমরা একটু শুনে আসি দিদি। আমি কাউন্সিল নিয়ে যখন আপনি বলছেন তার আগে একটা ছোট্ট তথ্য যোগ করতে চাই। আমরা এই অনুষ্ঠানে কয়েকটা আলাপও করেছি যে বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে কিছু পজিশন থাকে, যে ধরা যাক মানবাধিকার সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক কিংবা সংস্কৃতি সম্পাদক, এগুলো যারা এই সেক্টরে জড়িত রাজনীতিবিদদের মধ্যে তারা কতটা আসতে পারছে? কেউ কেউ হয়তো আপনাদের দলে আছে। অন্য দলগুলোর কথা যদি আপনি বলেন যে অনেকেই নাম নিয়ে আছেন যে পরিবেশ সম্পাদক, সে পরিবেশে তেমন কাজ করেন না, কিন্তু মানবাধিকার সম্পাদকের মানবাধিকার বিষয়ে কাজ করে দেখা যায় না। আপনাদের এটা আমার পার্টির কথা বলছেন? না, ইন জেনারেল আপনি পার্টিগুলোর মধ্যে না, অন্য পার্টির সঙ্গে আওয়ামী লীগের কিন্তু তুলনা করলে চলবে না। জি, পুরোটাই ডিফারেন্স। আচ্ছা আপনারটা বলতে পারেন। আওয়ামী লীগের যেটা আপনি কোশ্চেনটা করেছেন এটার সাথে কিন্তু পুরোটাই সামঞ্জস্যপূর্ণ। জি। কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সম্পাদক মণ্ডলীগুলো আছে, যেমন পরিবেশ সম্পাদকের কথা আপনি বললেন, আমাদের প্রত্যেকটি সম্পাদক মণ্ডলীর এক একটা সাব কমিটি আছে। যেমন শিক্ষা সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক, সেই সাব কমিটির একটি যে সাব কমিটি আছে সেখানে একজন চেয়ারম্যান, একজন কো চেয়ারম্যান এবং মেম্বার আছে। এই কমিটির মাধ্যমে এটা সেন্ট্রাল কমিটির যিনি সম্পাদক, সেন্ট্রাল কমিটির যিনি সম্পাদক তার আন্ডারে কিন্তু একটা সাব কমিটি আছে। সেই কমিটি বিরোধী দলে থাকা অবস্থায়, এখন তো আমরা ক্ষমতায় আছি, বিরোধী দলে থাকা অবস্থায় ওই কমিটি আমাদের যে গঠনতন্ত্র মোতাবেক দেশের উন্নয়নের জন্য আমাদের যে অঙ্গীকারনামা বা সরকারে গেলে সরকারে শ্যাডো ক্যাবিনেট হিসেবে কাজ করে, সেই দিক নির্দেশনা অনুযায়ী ওই কমিটি কিন্তু কাজগুলো করে এবং সরকারে আসবার পরে সেটি বাস্তবায়ন করবার জন্য কাজ করছে। যেমন আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ ভাই, তিনি আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন, এখন তিনি সেই কাজগুলো পালন করছেন। এইরকম ভাবে অনেক ক্ষেত্রে হয়তো আগে যারা সম্পাদক ছিলেন তারা হয়তো মন্ত্রী হন নাই, কিন্তু সম্পাদক যারা ছিলেন কাজ করে যাচ্ছেন। এটা কিন্তু অন্য কোনো সংগঠনে এইরকমটি নাই। আর যেমন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং কৃষি অধিদপ্তরের পরিচালক ছিলেন। কার কথা বলছেন এটা? ডক্টর রাজ্জাক সাহেব। এটা অন্য কোনো সংগঠনে নাই। পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, তিনি পরিবেশের উপরে এমফিল করেছেন। আমি একটা প্রশ্ন নিয়ে দিদি আপনার কাছে ফিরতে চাইছি। একজন দর্শক আছেন, না আমার কিন্তু আরো কিছু কথা আছে, বলবেন। জি, হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে প্রশ্ন করতে যাচ্ছিলাম, একটু পরিচয়টা বলুন, আপনার নামটা বলুন। আমি শোয়েব বলছিলাম মিরপুর থেকে। মিরপুর থেকে, জি। জি, আমার প্রশ্নটা হচ্ছে অধ্যাপক, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আমার প্রশ্ন ছিল অধ্যাপক অপু উকিল ম্যাডামের কাছে। জি, আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই যে রিজার্ভটা চুরি হলো, হ্যাঁ, এটা হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি অলরেডি, আসলে এখন আবার পেছনে যেতে চাইছি না। আমি একটু করে বলতে চাচ্ছিলাম, আমার একটু কোয়েরি ছিল আর জিনিসটা আসলে মানে মিসিং হয়ে গিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভটা চুরি হলো, এটা নিয়ে মানে ফিলিপাইনের গভর্নমেন্ট যেরকম হচ্ছে মানে সোচ্চার ছিল আর কি, আমরা কিন্তু বাংলাদেশি গভর্নমেন্টকে সেভাবে সোচ্চার দেখি নাই এই জিনিসটা নিয়ে। এটা একটু মানে বাংলাদেশের আমাদের জনগণের জন্য, জনগণকে এটা একটু মানে এখন সোচ্চার তদন্ত যেহেতু হচ্ছে, আমরা বলেছি রিপোর্ট বের হলে আরো ডিটেইল আলাপ করব। আমরা অনেকক্ষণ এটা নিয়ে কথা বলেছি,
কাউন্সিলটা একটু শুনে নিচ্ছি আমরা। অবশ্যই জি। সোচ্চার হবে। জি। আর কাউন্সিলের কথা তো আমাদের কাউন্সিল তো হচ্ছে, আর আপনি 10-11 জুলাই। 10-11 জুলাই হচ্ছে, এবং আমাদের তো কাউন্সিল সময় অনুযায়ী হয়, গঠনতন্ত্র মোতাবেক হয়। কিন্তু আপনার একটা এবং কথা ছিল ঠিক ঈদের পরপরই এটা নিয়ে মিডিয়াতে আসছে যে ঠিক সেটা তো জানেন যে পসিবল কাউন্সিলটা একটু ডিলে হয়েছে ইউপি ইলেকশনের জন্য, এবং ঈদের 7 তারিখে ঈদ, এবং পরপরই হচ্ছে নিয়মটা, যেহেতু আমাদের একটু ডিলে হয়ে গেছে, আচ্ছা। সেজন্য ঈদের পরপরই হয়ে গেছে। জি। আমরা ঈদের পরপরই আমাদের হয়ে যাবে। অলরেডি পোস্টার ছাপা হয়ে গেছে। এই ব্যাপারে পোস্টার বের প্রচার হয়ে যাবে, চলছে, জি। হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটি বললেন পারভেজ ভাই, সেটি কিন্তু আমি একমত না। আচ্ছা। কারণ উনি যেটি বলেছেন যে ওনাদের নেত্রীর বিরুদ্ধে মামলার কারণে ওনাদের কমিটি দিতে পারেনি, এটা পুরোটাই অযৌক্তিক। কারণ আমরা পেপার পত্রিকা যেটি দেখেছি, জি আপনাদের মাধ্যমে যেটি দেখেছি, সেটি হচ্ছে অন্যরকম। আমরা দেখলাম যে বরিশালের এক নেতা, তিনি কমপ্লেন করলেন, তিনি সাবেক এমপি, তিনি কমপ্লেন করলেন যে তিনি ডলারে পে করেছেন লন্ডনে অনেক টাকা পয়সা, তারপরেও তাকে পদ দেওয়া হলো না। সেজন্য তিনি অভিযোগ করেছেন, অনলাইনে বিভিন্ন পত্রিকায় নিউজ করেছে, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। দৈনিক আপনার পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সেখানে নিউজ হয়েছে না মনোনয়ন বাণিজ্য টাকা পয়সা দেওয়া হয়েছে, তারপরে পদ দেওয়া হয় নাই। লন্ডনে এক জায়গায় দিচ্ছে, এখানে অফিস, বিএনপির অফিস এক জায়গায় টাকা নিচ্ছে। আবার দেখলাম মার্কেন্টাইল ব্যাংকের অফিসে টাকা, মানে অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সে পদের জন্য। আচ্ছা একদিকে মনোনয়ন এবং পদ দুটি নিয়ে একসঙ্গে নিউজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এই পোস্ট এবং ইউপি ইলেকশন দুটো নিয়ে হযবরল অবস্থা। অলরেডি মারামারি হয়ে গেছে 10ই মে বিএনপির অফিসে, এবং বিএনপির এক নেতা, সেন্ট্রাল নেতা প্রিন্স সাহেব, তার নাম, টোটাল নামটা ইমরান সালে প্রিন্স, তাকে ইনসাল্ট করেছে। আচ্ছা, তো এই যে ঘটনাগুলো, ছোট্ট এটা কিন্তু প্রশ্ন, কমিটি ইউনিয়ন গঠন পরিষদ করে। নির্বাচনে যেখানে বিএনপির পক্ষ থেকে নেতৃত্বের সংকট, তারা প্রার্থী দিতে পারছে না, কিন্তু এখানে পদ লাভের জন্য এত নেতা কোত্থেকে তাহলে তারা আসতে পারছে? কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে একটু। না, তারা তো ইউপি ইলেকশনটা করতে চায়নি। আচ্ছা এটা তো প্রথম থেকেই তাদের ইচ্ছে ছিল যে ইউপি ইলেকশনটা না করে তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছে। বিতর্কিত করে তারা দেখাতে চেয়েছে যে এই কমিশন গ্রহণযোগ্য নয়, এবং নৌকা প্রতীক দিয়েছে, প্রতীকবদ্ধটা ঠিক নয়। নৌকা প্রতীকে যারা পেয়েছে তাদেরকে পরাস্ত করতে চেয়েছে, স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ঢুকে গিয়ে তারা নির্বাচন বিতর্কিত করে সহিংসতা সৃষ্টি করতে চেয়েছে। আর আমি আরেকটু বলতে চাই, যেটি নিয়ে পারভেজ ভাই বললেন বিএনপির সময়ে রিজার্ভের কথাটি উনি বললেন। বিএনপির সময়ে বাংলাদেশের মানুষ না খেয়ে আত্মহত্যা করেছে। বিএনপির সময়ে মানুষ বা বিএনপি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে আমরা গরিব, আমরা না খেয়ে থাকি বলে, আমরা না খেয়ে থাকি এটা বিশ্বকে প্রমাণ করতে পারলে আমরা আর্থিক সাহায্য পাবো। এটা গভর্নমেন্টের নীতি ছিল। সেই গভর্নমেন্ট কি করে খাদ্যে, আওয়ামী লীগ গভর্নমেন্ট যা রেখে এসেছিল সেই খাদ্য নিঃশেষ করে দিয়ে খাদ্যে মানে দেখিয়েছে বিশ্বকে যে আমরা খাদ্য নাই বলে আমরা সাহায্য চাই। এটাই তো তাদের নীতি ছিল। ধন্যবাদ আপা, আমরা তাহলে তারা কিভাবে লড়াই করে বলে যে তাদের ফান্ডের রিজার্ভ ছিল? জি সামন ভাই, আমরা তথ্য কোত্থেকে এই সমস্ত ভুয়া তথ্য, আমরা আরো সময় পেলে একটু কথা বলতে চেষ্টা চাইবো এটা নিয়ে। সামন ভাই, এই যে কাউন্সিল নিয়ে আপনি কিছু তথ্য যোগ করছিলেন কথা বলার সময়, সামগ্রিকভাবে কাউন্সিলে তৃণমূলের রিফ্লেকশন কতটুকু? না ঘুরে ফিরে যারা মোটামুটি জাতীয় নেতা তারাই বাই রোটেশন আসছে দলগুলোতে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছুড়েছেন। তৃণমূলের রিফ্লেকশন তো তখনই বোঝা যাবে, দেখা যাচ্ছে না তেমন। তৃণমূলের রিফ্লেকশন তখনই বোঝা যাবে বা বোঝা সম্ভবত যদি তৃণমূলের ভোটে, কাউন্সিলরদের ভোটে, কিন্তু বলা হচ্ছে ডেলিগেটরা ভোট দিচ্ছে, ডেলিগেটদের ভোটে যদি অ্যাটলিস্ট সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট পদে সাধারণত আওয়ামী লীগ, বিএনপিতে, জাতীয় পার্টিতে ইট ইজ ডিসাইডেড, সেখানে নির্বাচন হলে চোখ বুঝেই যারা আছেন তারাই থাকবেন, কাজেই সম্মান দেখানো হয়, নির্বাচনটি হয় না। কিন্তু সাধারণ সম্পাদক পদে অন্তত পক্ষে নির্বাচনের একটি প্রভিশন থাকলেও আমরা গত কয়েক টার্ম গোপন ব্যালটে হতে পারে, গোপন ব্যালটে আওয়ামী লীগ এবং বিএনপিতে, আওয়ামী লীগ তো অন্তত পক্ষে একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানেও আমরা এটি এখন পর্যন্ত দেখতে পারি নাই, বিএনপিতেও এটি হয় না। তৃণমূলের রিফ্লেকশন বলতে কি, তৃণমূলের একটি প্রত্যাশা থাকে নেতৃত্বকে ঘিরে যে কে সাধারণ সম্পাদক হচ্ছেন, কারা প্রেসিডিয়ামে আসছেন,
কারা কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী পদগুলোতে আসছেন, একটি আকাঙ্ক্ষা তারা তো থাকে। বলেন যে তারা অনেক সেই মতামত আকাঙ্ক্ষার জায়গায় দিচ্ছেন। সেই আকাঙ্ক্ষার জায়গায় গত কয়েক টার্ম আওয়ামী লীগে খুব কাছাকাছি জায়গায় কিন্তু এসেছে। তবে গত টার্মে কিছুটা ব্যত্যয় ঘটেছে কর্মীদের আকাঙ্ক্ষা অনুযায়ী। ক্ষমতাসীন দলের কারণেই হয়তো এরকম হতে পারে। তারা কি অন্য আওয়ামী লীগ কাউকে চাইছিলেন? অবশ্যই আওয়ামী লীগ সবসময় মাঠের নেতাদের, ত্যাগী নেতাদের, আদর্শিক, আওয়ামী লীগ যারা করে প্রত্যেকেই আদর্শিক জায়গায় খুব মানে আপোষহীন অবস্থাতে থাকে, এবং যেখানে দলটির 21 বছর ক্ষমতার বাইরে থাকার পরও যে কথা ব্যারিস্টার পারভেজ বলছিলেন যে বিএনপির উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উপরে এত নির্যাতন হয়েছে বলে তার জানা নেই। এই জায়গায় আমি দ্বিমত পোষণ করি অ্যাজ এ জার্নালিস্ট। আওয়ামী লীগের উপরে 1975 সালের 15 আগস্টের পর থেকে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, কেন্দ্রীয় কারাগারে 4 জন জাতীয় নেতাকে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতার বাইরে আপনি বলেছেন 21 বছর, ক্ষমতার বাইরে ছিল 21 বছর। বঙ্গবন্ধুর কন্যা, যার নেতৃত্বে এই বাংলাদেশ, বঙ্গবন্ধু যিনি এই মহান স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্থপতি, যার একটি মাত্র ভাষণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার ডাকে সাড়া দিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধের সংগ্রামে। এমনকি যে মুক্তিযোদ্ধা নিয়ে গর্ববোধ করছিলেন ব্যারিস্টার পারভেজ, তার দলের নেতা মরহুম জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবও ঝাঁপিয়ে পড়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সংগ্রামে। বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন। সেই আমি সংক্ষেপে যদি বলতে চাই যে সেই দলটির, সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন 1981 সালের 17 মে, তার পৈতৃক বাড়িতে পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হয়নি। আজকে তো বেগম জিয়ার বিরুদ্ধে 82টি মামলার কথা তিনি বলেছেন। আমি মনে করি যে এই মামলার সংখ্যাটা আসলেই একটু দুঃখজনক যে এত মামলা কিভাবে হয়, বাট 2-1টি মামলা আসলে সক্রিয় রয়েছে, বাদবাকি মামলাগুলোর কিন্তু তদন্ত বা অন্যান্য বিষয় কিন্তু নিষ্ক্রিয় রয়েছে। কিন্তু শেখ হাসিনাকে তো 21 বার একেবারে তাকে মেরে ফেলারই জন্য হামলা করা হয়েছে। খুব সংক্ষেপে 2004 সালের 17 আগস্ট শেখ হাসিনাকে, সরি 21 আগস্ট শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে জাতীয় নেতৃত্বকে নেতৃত্ব শুরু করার জন্য আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা করা হয়েছে, তারও বিচার এখন পর্যন্ত আমরা একেবারে শেষের দিকে আপনাদের কোনো পেন্ডিং নির্যাতন নিপীড়ন সহ্য করে শেষ করতে হবে, ঘুরে দাঁড়ানোর দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগেও কেন্দ্রীয় কাউন্সিলের পরে এভাবে 2 মাস অপেক্ষা করতে হয়নি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের জন্য। বিএনপির এই যে কেন্দ্রীয় কমিটিতে যে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হলো না, এটি আমি মনে করি যে বিএনপির কোনো হোমওয়ার্কই ছিল না। জি, আমাদের শেষ করতে হচ্ছে, খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে আপনি বলবেন। আর 30 সেকেন্ড যেমন দিদি যেটা বলেছেন, বিএনপির আমলে আমরা পেছনের বিতর্কে না যাই, চাচ্ছি না, আমি যা বলি তথ্যের ভিত্তিতে, সাপ্লিমেন্ট হলে বলেন। জি, বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি ভূখণ্ড জায়গার নাম হচ্ছে থামচি, চট্টগ্রামে, সেখানে নীরব দুর্ভিক্ষ চলছে। সেখানে 2500 লোক যে কোনো সময় মরে যেতে পারে খাদ্যাভাবে। দিদি ক্ষমতায় আছেন, চিন্তার কিছু নাই। 1974 সালে 26,000 লোক সরকারি তথ্য মতে মারা গিয়েছে। আমি আসতেছি কি করা যায়, এবং অসমর্থিত সূত্রে 1,29,000 লোক মারা গিয়েছিল তৎকালীন। এখন আপনি বলুন, যেখানে অবস্থানটি হচ্ছে আমার দেশে, এখানে এই আমরা রিজার্ভ নিয়ে কথা বললাম, এই দুর্নীতি নিয়ে কথা বললাম, শেষ করতে সেখানে অবস্থাটা এরকম দাঁড়িয়ে জামিল ভাই যে ছড়িয়ে ছিটে দেমা লুটে পুটে খাই। তো সেই জায়গা থেকে আমাদের বের হইতে হলে জামিল ভাই হচ্ছে উই নিড দ্য কমিটমেন্ট। আমরা যদি দেশকে প্রায়োরিটি রাখি, গণতন্ত্রকে প্রায়োরিটি রাখি, তাহলে এই অনেক প্রবলেম কিন্তু অটোমেটিক্যালি সলভ হবে। জামিল ভাই আমার একটি আহ্বান যে আমরা একজন আর দোষারোপ সব যাই করি, বাংলাদেশকে যদি সামনে তুলে ধরতে চাই, তাহলে কান্ট্রি ফার্স্ট রেখে, ডেমোক্রেসি ফার্স্ট রেখে আমরা যদি এগোতে চাই, উই কুড বিগিন দ্য ভেরি। ধন্যবাদ, আপনার শেষ সাজেশনটা খুব ভালো ছিল। আপনি একটু রিফর্ম স্টাইলে বলেন, যে বিতর্ক না। পারভেজ ভাই তো বিএনপির অনেক বড় মাপের নেতা, টকশোতে অনেক ভালো কথা বলেন। তো ওনাকে আমি বলবো যে থানসির প্রসঙ্গটা আনলো, তো বিরোধী দল হিসেবে তো ওনাদের দায়িত্ব আছে। আমরা তো বিরোধী দল হিসেবে অনেক দায়িত্ব পালন করেছি। যখন যেখানে দুর্ভিক্ষ দেখেছি, দুর্যোগ দেখেছি, আমরা ছুটে গেছি মাননীয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তো ওনার নেতৃত্বের নির্দেশে উনি একটা টিম নিয়ে কালকে কেন থানসিতে চলে যান না কেন? আর ওনারও জানা উচিত ওই থানসিতে কিন্তু বিমানে করে চাল চলে গেছে, দুর্ভিক্ষ থাকতে হতেই পারে যে কোনো কারণে। ওনার জানা নেই যে বিমানে করে কিন্তু চাল কি করছে, উনি যেন আপনি চাইছেন সরকারি দলের পাশে বিরোধী ওনার দল কি করেছে, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী আলোচনায়
আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাইছি।